রসুলপুর গ্রামে বাস করত এক বৃদ্ধা। সে সারা জীবন অনেক ঝড়ঝাপটা পেরিয়ে শেষ বয়সে এসে কিছুই পাননি, না সম্পদ, না আত্মীয় স্বজন। সম্পদ হিসাবে পেয়েছেন তার এক টুকরো ভিটামাটি আর একটি কুঁড়ে ঘর। আর তার শেষ বয়সের সঙ্গী হিসাবে পেয়েছেন তার একমাত্র মেয়ে মীরা। মীরা দেখতে যেমন সুন্দর ছিল, তেমনি বিনয়ী ব্যবহার ছিল তার। কিন্তু তার এই রূপের কারণে গ্রামের অনেকেই তাকে ঈর্ষা করত। গরিবের জন্য রূপ আশীর্বাদ না, অভিশাপ হয়ে দাঁড়ায়। গ্রামের মহাজন রাঘবের কুদৃষ্টি ছিল মীরার ওপর। এই হচ্ছে মহাজন রাঘব। চাচি, ও চাচি, বাড়িতে আছেন? আমি মহাজন রাঘব, আপনার সাথে একটু কথা আছে। কি ব্যাপার মহাজন রাঘব? তো কি মনে করে গরিবের বাড়িতে? তোমাকে কোথায় যে বসতে দেই? না চাচি, আমি বসব না। এই পথ দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু খোঁজখবর নিয়ে যাই। আমি বুঝি আপনাদের অনেক কষ্ট হচ্ছে চলতে, তাই একটা কথা বলতে চাই। মীরাকে যদি আমার সাথে বিয়ে দেন। কি বললি তুই? তোর ঘরে দুইটা বউ থাকতে আবার এসেছিস মীরাকে বিয়ে করতে? এখন বেরো আমার বাড়ি থেকে। আর কোনো দিন যদি তোকে আমার বাড়ির আশেপাশে দেখি, তাহলে তোর গলা কেটে নেব। আমি মহাজন রাঘব, এই অপমানের কথা আমি মনে রাখব। দেখি আমি ছাড়া মীরাকে কে বিয়ে করে। চাচি, তুমি কাজটা ভালো করলে না। এ কথা বলে মহাজন রাঘব চলে গেল। মীরার মা মীরাকে নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে গেল। মা মীরা, তোর বাবা মারা যাবার পর তোকে অনেক কষ্ট করে মানুষ করেছি। তোকে কখনো একটু ভালো মন্দ খাবার খাওয়াতে পারি নাই। তোকে নিয়ে আমার খুব চিন্তা হয়। আজ মহাজন রাঘব এসেছিল। মা, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না। আমি এখন বড় হয়ে গেছি। আমি সব সামলে নেব। দেখবে, আমাদের দুঃখের দিন শেষ হবে একদিন। তুমি শুধু আমার জন্য দোয়া করো। এই কথা বলে মীরা মাকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে গেল। মীরার মন খারাপ হলে মাঝে মাঝে একা পুকুর ঘাটে বসে পানির দিকে তাকিয়ে থাকে। ওই দেখ, অলক্ষী বসে আছে। ওর রূপ দিয়ে পুরো গ্রামের ছেলেদের মাথা খেয়েছে। ওর জন্য আমাদের বড়েরা আমাদেরকে অবহেলা করে। ঠিক বলেছিস, ন্যাকামো দেখ। দেখে মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে পারে না। চল চল এখান থেকে। ওকে দেখলে আমার গা জ্বলে যায়। কেমন মেয়ে মানুষ! ওই দেখ দেখ, কে যাচ্ছে? মীরা না। সত্যি তো, কুড়াল হাতে কোথায় যাচ্ছে? জঙ্গলে কাঠ কাটতে। আহারে, এত সুন্দর হয়েও এত কষ্ট করতে হচ্ছে তোমাকে। এত করে বললাম আমাকে বিয়ে করো, শুনলে না। আজকে কি তোমাকে এত কষ্ট করতে হতো সুন্দরী? মহাজন রাঘবের এসব কথা শুনে মীরার মনটা অনেক খারাপ হয়ে গেল। সকালে জঙ্গলে যাচ্ছে কাঠের সন্ধানে। ঘরে কোনো খাবার নাই। তার ওপর মহাজনের কথায় মীরা মহাজন রাঘবের কথা, গ্রামের মহিলাদের কথা, এসব ভাবতে ভাবতে কখন যে জঙ্গলের মাঝখানে চলে আসছে
বুঝতেই পারেনি। মীরা নিজের ভাগ্যের উপর অনেক ঘৃণা নিয়ে জোরে জোরে কাঠ কাটতে লাগল। কাঠ কাটতে কাটতে খুব ক্লান্ত হয়ে পড়ে মীরা, তাই একটি গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল। মীরা হঠাৎ একটি মানুষের কণ্ঠস্বর শুনতে পেল। কেউ যেন বলছে, কেউ কি আছো? আমাকে একটু সাহায্য করবে? আশেপাশে কেউ থাকলে আমাকে একটু সাহায্য করো। আমি খুব অসহায়, বিপদে পড়েছি। এই গভীর জঙ্গলে মানুষের কণ্ঠস্বর, এটা সত্যিই মানুষ না অন্য কিছু? না, এত কিছু ভাবলে হবে না। তারপর মীরা জঙ্গলের ভিতরের দিকে গেল। মীরা হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলের মাঝখানে পৌঁছে যায়, কিন্তু আশেপাশে কোনো মানুষকে দেখতে পেল না। তারপর মীরা ভয়ে ভয়ে জঙ্গলের শেষ প্রান্তে চলে গেল। হঠাৎ মীরা সামনে দেখতে পেল গাছের নিচে একটি অসুস্থ পাখি পড়ে আছে। পাখিটি দেখতে অনেক সুন্দর, সাধারণ পাখির মতো না। পাখিটিকে দেখে মীরার অনেক মায়া হল, তাই মীরা পাখিটির কাছে গিয়ে বসল। আমি অনেক দিন ধরে কোনো খাবার খাইনি। আমি অনেক ক্ষুধার্ত। তুমি কি আমাকে একটু খাবার সংগ্রহ করে দেবে? আমাকে ভয় পেও না, আমি তোমাকে সব বলবো। মীরা পাখির মুখে মানুষের কথা শুনে অবাক হয়ে গেল। মীরা বিস্মিত চোখে অবাক হয়ে তাকিয়ে রইল। পাখি কিভাবে মানুষের মতো হুবহু কথা বলতে পারে? তোমাকে আমি কিছু স্বর্ণমুদ্রা দেব, যা দিয়ে তুমি সারা জীবন বসে খেতে পারবে। তবে আমার একটা শর্ত আছে, যতদিন আমি সুস্থ হব না, ততদিন তুমি প্রতিদিন এসে আমার খাবার সংগ্রহ করে দেবে। আমি তোমার শর্তে রাজি। আমি প্রতিদিন এসে তোমার খাবার সংগ্রহ করে দিয়ে যাব। তারপর সেখানে যা ঘটল, একটা আলোক রশ্মি ঝলমল করতে লাগল। সেখানে একটি স্বর্ণ মুদ্রার থলে ভেসে উঠল। এসব দেখে মীরা অবাক হয়ে গেল। মীরা বুঝে গেল এটা কোনো স্বাভাবিক পাখি না, নিশ্চয়ই এটা কোনো জাদুর পাখি হবে। তারপর মীরা শর্ত অনুযায়ী স্বর্ণমুদ্রার থলেটি নিয়ে সেখান থেকে চলে গেল। মীরা স্বর্ণমুদ্রার থলেটি হাতে নিয়ে আনন্দে বাড়িতে যাচ্ছে। মীরার মনে মনে একটু ভয় কাজ করতে লাগল। এতগুলো স্বর্ণমুদ্রা একসাথে পাওয়া, এটা কোনো বিপদ হবে না তো পরে? এসব ভাবতে ভাবতে মীরা বাড়ির উঠোনে চলে আসল। মীরার আর তর সইছে না, কখন মায়ের কাছে সব বলবে। মা, ও মা, ওঠো, দেখো আমি কি নিয়ে আসছি। আমাদের দুঃখের দিন শেষ। কিরে মা, তোর হাতে এটা কিসের থলে? তুই কি বলতেছিস? তোর মাথা ঠিক আছে? তুই কি আলাউদ্দিনের চেরাগ পেলি নাকি? মা, আমি আলাউদ্দিনের চেরাগ পাইনি, তবে তার থেকে কম কিছু পাইনি। আমি জঙ্গলে কাঠ কাটতেছিলাম, হঠাৎ মানুষের আর্তনাদ শুনলাম, আমাকে কেউ সাহায্য করো, বিপদে পড়েছি। তারপর আমি সেখানে গিয়ে দেখি কোনো মানুষ নেই, একটি পাখি অসুস্থ অবস্থায় পড়ে আছে। শর্ত অনুযায়ী মীরা 1 মাস ধরে
প্রতিদিন জঙ্গলে এসে পাখিটির খাবার সংগ্রহ করে দিয়ে যায়। প্রতিদিনের মতো মীরা আজকেও জঙ্গলে আসলো পাখির খাবার সংগ্রহ করে দিতে। প্রতিদিনের মতো মীরা আজকে ওই গাছের নিচে আসলো যেখানে পাখিটি ছিল, কিন্তু আজকে পাখিটি গাছের নিচে নেই। মীরা ভাবল, পাখিটা মনে হয় সুস্থ হয়ে গেছে, তাই আমার অপেক্ষায় না থেকে নিজে খাবার সংগ্রহ করতে গেছে। কিছুক্ষণ বসি। মীরা একটু বসতেই কিছুক্ষণ পরে পাখিটি আস্তে আস্তে উড়ে এসে মীরার কাছে সামনাসামনি বসল। মনে হচ্ছে পাখিটি মীরাকে কিছু বলবে। আমি তোমাকে কিছু বলতে চাই। আমি অরিন্দমনগরের রাজকুমার রুদ্রবীর। এক জাদুকরীর অভিশাপে আমি জাদুর পাখি হয়ে আছি। যদি কোনো কুমারী নারী আমাকে ভালোবেসে বিয়ে করে, তবেই আমি অভিশাপ থেকে মুক্তি পাব। তুমি কি আমাকে বিয়ে করবে? তবে তুমি কাউকে কিচ্ছু বলতে পারবে না। জাদুর পাখির সব কথা শুনে মীরা অবাক হয়ে তাকিয়ে রইল পাখিটির দিকে। মুখে কোনো উত্তর ছিল না মীরার। কি বলবে বুঝতে পারছিল না। মীরা কিছু না বলে সেখান থেকে উঠে বাড়ির দিকে যাচ্ছিল আর ভাবছিল সে কি করবে। পাখিটির উপর মীরারও একটু টান কাজ করত। মীরার মনে রাজকুমারের জন্য ভালোবাসা তৈরি হয়, কিন্তু মাকে কিভাবে বলবে মীরা ভাবছে। মা, মীরা, তুই কি কিছু বলবি আমাকে? বলে ফেল মাকে। বলতে এত ভাবছিস কেন? তোকে আজকে অন্যরকম লাগছে কেন? মনে হচ্ছে আমার মেয়েটা আজকে অনেক খুশি। মা, তোমাকে একটা কথা বলতে চাই। তুমি কি আমার কথা রাখবে? তুমি তো জানো তোমার মেয়ে কখনো ভুল করতে পারে না। এতটুকু বিশ্বাস তো তোমার মেয়ের প্রতি আছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি জাদুর পাখিকে বিয়ে করব। তোমাকে পরে সব বলবো। ঠিক আছে মা, তুই যখন সিদ্ধান্ত নিয়েছিস আমি আর তোকে নিষেধ করব না। তবে মা, তুই আরেকটু ভেবে দেখ, মানুষ কখনো পাখিকে বিয়ে করতে পারে না। মা, আমি সব ভেবে সিদ্ধান্ত নিয়েছি। এর বেশি কিছু এখন আমি তোমাকে বলতে পারবো না। তুমি বিয়ের ব্যবস্থা করো। সময় হলে সব জানতে পারবে। মীরার মা গ্রামের লোকজন নিয়ে জঙ্গলে আসলো মীরার কথা রাখার জন্য। মীরার মুখে আনন্দের উচ্ছ্বাস। বিয়ে সম্পন্ন হতেই জাদুর পাখি এক সুদর্শন রাজকুমারে পরিণত হল। গ্রামের লোকজন সবাই অবাক হয়ে তাকিয়ে রইল রাজকুমারের দিকে। তারপর রাজকুমার তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলল। আমি হচ্ছি অরিন্দম নগরের রাজকুমার রুদ্রবীর। আমি শিকারে এসে এক জাদুকরের ধ্যান ভঙ্গ করি। তাই জাদুকর আমাকে তার জাদু দিয়ে জাদুর পাখি বানিয়ে দেয় আর অভিশাপ দেয়, যতদিন কোনো কুমারী নারী আমাকে ভালোবেসে বিয়ে না করবে ততদিন আমি পাখি হয়ে থাকব। তারপর থেকেই আমি অপেক্ষায় ছিলাম এই জঙ্গলে, কখন কোনো কুমারী নারী আসবে আমাকে অভিশাপ মুক্ত করবে।